বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ব্রিজ অফিসার কুড়িঘরের নিয়মিত আয়োজনে। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমোটিভ মাস্টার পদের গ্রেড 2 এর যে পরীক্ষাটি 2022 সালে হয়েছিল, এই পরীক্ষার পূর্বের লেকচারে আমরা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ের কোশ্চেনগুলো সলিউশন দিয়েছি। এই ভিডিওতে আমরা ম্যাথমেটিক্সের পূর্ণাঙ্গ সলিউশন দেখার চেষ্টা করব। দেখুন, এখানে 2 নম্বর যে কোশ্চেনটি এখানে বলা হচ্ছে 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রয় করলে 40% লাভ হবে। 200 টাকায় 8টি কমলা ক্রয় করে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। অর্থাৎ এখানে এই অঙ্কটা আসলে 2 থেকে 3 ভাবেই করানো যায়। আমরা যেখানে একভাবে করার চেষ্টা করব। দেখুন, এখানে 200 টাকার কথা বলা হচ্ছে, 8টি কমলা ক্রয় করে কত টাকায় বিক্রি করলে 40% লাভ হবে। এই 40% লাভ বলতে আসলে কি বোঝায়? যে 100 টাকায় লাভ হবে 40 টাকা। যদি 40% লাভ হয় তাহলে এখানে টোটাল তার হচ্ছে বিক্রি করলে, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে আমাদের 140 টাকা। এখন তার মানে হচ্ছে 100 টাকার জিনিস, যে প্রোডাক্টটা, যে কমলাটা ওই ব্যক্তি 100 টাকায় কিনেছে, ওই কমলাটা সে যদি 140 টাকায় সেল দেয় তাহলে তার এই 40% লাভ হবে। অঙ্কটার মূল বিষয়টা হচ্ছে এটা, যে 100 টাকায় একটা প্রোডাক্ট কিনেছে, কমলা কিনেছে, এই প্রোডাক্টটা সে যদি 140 টাকায় সেল দিতে পারে তাহলে তার 40% লাভ হবে। আসলে কিন্তু আমাদের কাজই হচ্ছে এই 40% লাভ হবে কত টাকায় বিক্রি করলে, এটি আমাদের বের করতে হবে। তার মানে 100 টাকার জিনিস বিক্রি করতে হবে 140 টাকা। তাহলে 1 টাকার জিনিস কি? 1 টাকার জিনিস অবশ্যই কম বিক্রি করতে হবে। তার মানে এখানে হবে 100 এবং টোটাল কত টাকা সে প্রোডাক্ট কিনেছে। এই যেখানে দেখুন 200 টাকার প্রোডাক্ট কিনেছে, 200 টাকার কমলা কিনেছে, তাহলে 200 টাকার প্রোডাক্ট সে কত বিক্রি করবে? এখানে তাহলে 200 হবে। এখন এটা কাজ করব, জাস্ট গুণ করে দিব। 1 2 1 2, এটা ক্যান্সেল। এবং এখানে দেখুন এই 8টি কমলার কথা বলা আছে, সুতরাং 8 দ্বারা এটাকে ভাগ হবে। 8 দ্বারা এটাকে আমাদের ভাগ হবে। ওকে, এখন দেখুন, আপনি যদি এই 2 দ্বারা এই 8 কে কাটি তাহলে এখানে 4 আসে, এবং 4 দ্বারা যদি এই 140 কে কাটি, 4 দ্বারা ফার্স্টে আমরা 14 কে কাটবো, 3 4 12, 13 14 2 থেকে 2 আর 0 20 হয়। 20 কে যদি আমরা 4 দ্বারা কাটি 5 হয়। সুতরাং এখানে এই 35, এটা হচ্ছে প্রতিটি কমলা কত টাকায় বিক্রি করলে 40% লাভ হয়। প্রতিটি কমলা যদি 35 টাকায় বিক্রি করে তাহলে তার 40 টাকা লাভ হবে। এটা হচ্ছে আপনারা শর্টকাট ভাবে অঙ্কটা আপনারা করতে পারেন। এটা কিন্তু ইলাবোরেট সিস্টেম আছে, যাই এখানে আমাদের ইলাবোরেট সিস্টেমটা দরকার নাই, জাস্ট হচ্ছে আমি শর্টকাট বিষয়টা এখানে দেখাচ্ছি। যে আপনি ফার্স্টলি করবেন কি, এই কত পার্সেন্ট, যদি আপনার এখানে 60% থাকে তাহলে এখানে 160 লিখবেন, যদি আপনার 70% থাকে তাহলে 170 লিখবেন। লেখার পরে ইনটু এখানে কত টাকা কিনেছে, 200 টাকা সে ইনভেস্ট করেছে, এই 200 টাকাটা এখানে লিখবেন, পার্সেন্টেজ শতকরার বিষয়টা এখানে লিখবেন, এবং কতটি কমলা ক্রয় করেছে সেই সংখ্যাটা দ্বারা আপনারা ভাগ করবেন। এখানে 8টি কমলা কিনেছে, 8টা দ্বারা ভাগ করলাম। এটা হচ্ছে একদম শর্টকাট প্রসেস, এটা কিন্তু ইলাবোরেট সিস্টেম আছে। ওকে, এরপরে যদি আমরা আসি 2 নম্বর যে অঙ্কটা, অর্থাৎ 12 নম্বর যে কোশ্চেনটা, এখানে বলা হচ্ছে 1/8 এর 2 ভিত্তিক লগ এর ভ্যালুটা কত? দেখুন, 1/8 এর 2 ভিত্তিক লগ এর ভ্যালুটা কত, এটা আমাদের বের করতে হবে। এখানে ফার্স্টলি আমরা এইটা সমান সমান x ধরে নিচ্ছি, ধরি এইটা সমান সমান x, এটা লিখবো। লেখার পরে আমাদের কাজ হচ্ছে x এর ভ্যালু বের করা। এই যে দেখুন, এর ভ্যালুটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু এর ভ্যালু সমান সমান x। ওকে, x এর ভ্যালু যদি বের করতে চাই, এটা হচ্ছে আমাদের লগারিদমীয় আকারে আছে, আমরা এটাকে সূচকীয় আকারে কনভার্ট করব। যদি সূচকীয় আকারে কনভার্ট করতে চাই, সিস্টেমটা হচ্ছে এই 2 আছে, 2 এর উপরে এই চলকটা আসবে, ইজ ইকুয়ালস টু 1/8 হবে। 1/8 হবে। কি করেছি, এই 2 এর উপরে এই চলকটা চলে আসছে, ইজ ইকুয়ালস টু
এখানে যে আর্গুমেন্টটা হবে সেটা এখানে বসবে। এটা হচ্ছে লগ এর আর্গুমেন্ট বলা হয়, লগ এর আর্গুমেন্ট, আর্গুমেন্টস বলে। ওকে, তার মানে এইটা হচ্ছে আমাদের এই যে ফিগারটা, এইটা হচ্ছে আমাদের সূচকীয় আকার, আর উপরের যে পার্টটা এটা হচ্ছে আমাদের লগারিদমীয় আকার। আমরা এখান থেকে ইজিলি এখন x এর ভ্যালুটা বের করতে পারবো। কিভাবে দেখুন, 2 টু দি পাওয়ার x এখানে থাকবে, এই 8টা যদি উপরে যায় তাহলে 8 এর উপরে ইনভার্স 1 হয়, ইনভার্স আমরা দিতে পারি, এবং 2 এর উপরে x ইজ ইকুয়ালস টু 8, অর্থাৎ এইখানে বেস 2 আছে, সুতরাং এখানে 2 এর উপর কত দিলে 8 হয় আমাদের, যদি 2 এর উপরে আমি এখানে -3 দেই তাহলে 8 হয়ে যায়। তার মানে এই যে এই বেস আর বেস ক্যান্সেল, তার মানে x ইজ ইকুয়ালস টু আসে হচ্ছে আমাদের -3, এই যে x এর ভ্যালু হচ্ছে আমাদের -3, এইটা হচ্ছে এখানকার অ্যানসার। তার মানে 12 নম্বর যে কোশ্চেনটা, এটার অ্যানসার হচ্ছে -3। এই লগের অঙ্কগুলো করার জন্য আমি কিন্তু এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে আসলে আপনারা ক্লাস 9-10 এর পুরাতন সিলেবাসের 4.2 অধ্যায়ের যে 1 এবং 2 নম্বর অঙ্ক আছে, এই দুইটা অঙ্ক করলে মোটামুটি সবগুলো রুলস এখানে আছে, এই কয়টা করলেই এনাফ। এবারে আমরা 13 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের জন্য কোনটি সঠিক। এখানকার যে অপশনটা ছিল, যে উত্তরটা হবে সেটা হচ্ছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ, এটা হচ্ছে এটার উত্তর। এখানে আমি অপশনটা লিখিনি কারণ এটা অনেক সহজ একটা কোশ্চেন ছিল, বিষমবাহু ত্রিভুজের জন্য কোনটি সঠিক। এখানে অপশনগুলো দিলে আপনারা ইজিলি বলতে পারতেন, বাট আমি এখানে স্পেস কম হওয়ার কারণে অপশনগুলো ওঠাইনি। তারপর এটার উত্তরটা হবে হচ্ছে ত্রিভুজের যে কোনো 2 বাহুর সমষ্টি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি হবে 2 সমকোণ, অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি, এই ধরনের একটা উত্তর। এরপরে আমরা আসি 15 নম্বর যে কোশ্চেনটা, যে দুইটি সংখ্যার গসাগু 8 লসাগু 24, একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত। দেখুন এই কোশ্চেনটা কিন্তু আমাদের অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এই কোশ্চেনটা অনেকবার বিভিন্ন পরীক্ষায়, শুধু বাংলাদেশ রেলওয়ে না সকল পরীক্ষায় কিন্তু এসেছে এই কোশ্চেনটি, প্রাইমারি থেকে শুরু করে নিবন্ধন থেকে শুরু করে বিসিএস পর্যন্ত সকল পরীক্ষায় এই কোশ্চেনটি এসেছে, যে দুইটি সংখ্যার গসাগু দেওয়া আছে লসাগু দেওয়া আছে, তাহলে একটি সংখ্যা 12 হলে অপর সংখ্যাটি কত। এই অঙ্কটি করার জন্য আপনাদের একটা ফর্মুলা আছে আমাদের, এই ফর্মুলাটা দেখলেই এনাফ, অথবা আপনারা করবেন কি, এই দুইটাকে গুণ করে 12 দ্বারা ভাগ করে দিবেন, অ্যানসার শেষ। তাহলে কি করবেন, 8 × 24 ভাগ হচ্ছে 12, তাহলে 12 দ্বারা করলে 2 আসে, 8 × 2 = 16, এইটা হচ্ছে আমাদের অ্যানসার। খাস করে আমরা অ্যানসারটা বলে দিতে পারি। বাট এবার যদি আমরা এই অঙ্কের একদম বেসিকে চলে যাই, এখানে বলা হচ্ছে ফর্মুলাটা এই ধরনের, সংখ্যা দুইটির গুণফল সমান, এই সূত্রটা আপনারা মুখস্থ করবেন, সংখ্যা দুইটির গুণফল সমান লসাগু ইনটু গসাগু, লসাগু ইনটু গসাগু। এই সংখ্যা দুইটির যে গুণফলের কথা বলা হচ্ছে, একটি সংখ্যা, কোন দুইটি সংখ্যা, এই যে সংখ্যা দুটির কথা বলা হচ্ছে, একটি সংখ্যা এখানে 12 দেয়া আছে, অপর যে সংখ্যাটা ওটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। দেখুন এখানে বলা হচ্ছে যে একটি সংখ্যা 12 দেয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে অপর সংখ্যাটি কত, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা এখানে লিখব, অতএব অপর সংখ্যা, অপর সংখ্যা সমান সমান লসাগু আমাদের কত, লসাগু হচ্ছে আমাদের, আচ্ছা আমি এখানে লসাগু লিখতেছি ফার্স্টলি, লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা 12 দেওয়া আছে, এখানে অপর সংখ্যা চলে আসছে, তাহলে এখানে একটি সংখ্যা হবে, একটি সংখ্যা হবে। এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে যে অপর সংখ্যা সমান সমান লসাগু ইনটু গসাগু বাই একটি সংখ্যা। লসাগু কোনটা আমাদের, লসাগু এখানে বই প্রশ্নে অবশ্যই দেয়া থাকবে। এখানে দেখুন লসাগুটা আমি এখানে লিখেছি, এই যে এখানে দেখুন লসাগু কত 24, লসাগু এখানে 24 লিখেছি, ইনটু গসাগু, গসাগু আমাদের কত 8, তো গসাগু আমি এখানে 8 লিখেছি, ভাগ 12, 12 হচ্ছে কি একটি সংখ্যা, 12 হচ্ছে একটি সংখ্যা, এখানে আমাদের দেয়া আছে 12, সুতরাং এটা ক্যালকুলেশন করে নিয়েছি। জাস্ট আপনারা এটা মুখস্থ রাখবেন, কারণ এই ধরনের কোশ্চেনে কিন্তু ভুল করা যাবে না। যদি আপনি এই ধরনের কোশ্চেনগুলো ভুল করেন তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা জানি
বর্তমানে চাকরির পরীক্ষাগুলোতে অনেক বেশি কম্পিটিশন, অনেক বেশি কম্পিটিশন। এরপরে আমরা 21 নম্বর কোশ্চেনে আসি। এখানে বলছে দুইটি বৃত্তের পরিসীমার অনুপাত 1:2 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। এখানে দেখুন পরিসীমার অনুপাতের কথা বলছে, পরিসীমার অনুপাত 1:2 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাতটা আমাদের বের করতে হবে। তো এখানে দেখুন দুইটি বৃত্তের পরিসীমার অনুপাত, আমরা এই কোশ্চেনটা খুব ইজিলি সলিউশন করতে পারি। পরিসীমার অনুপাত যেটা থাকবে এখানে 1:2 আছে, তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের কথা বলছে এখানে, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ আর হলে পরিসীমাটা আমাদের কত হয়? পরিসীমা 2πr, এটা হচ্ছে পরিসীমা প্রথম বৃত্তের ক্ষেত্রে, এবং দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রে, দ্বিতীয় আরেকটা যদি বৃত্ত নেই, এর ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে পরিসীমা হবে আমাদের হচ্ছে 2πr1, এইটা। তাহলে একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তার পরিসীমা হবে 2πr, কারণ এখানে দুইটার অনুপাত দেয়া আছে, এই কারণে আমি দুইটা ধরে নিয়েছি। আর একটা বৃত্তের ব্যাসার্ধ যদি r1 হয় তাহলে পরিসীমার অনুপাত হবে 2πr1। ওকে, তাহলে এর ক্ষেত্রফলটা কত হবে আমাদের? এর পরিসীমার অনুপাতটা কিন্তু দেয়া আছে 1:2, তাহলে আমাদের এর অনুপাতটা আমরা বের করি শর্তে 2πr1 1:2, এটা দেয়া আছে। এখন যদি আমরা এইটাকে এই 2πr ভাগ হচ্ছে 2πr1 1/2 হয়, দেন আমরা এখানে বলতে পারি এই 2π আর 2π ক্যান্সেল, তার মানে r/r1, তার মানে হচ্ছে r এর মান হচ্ছে 1 এবং r1 এর মান হচ্ছে 2। আমরা এখান থেকে এই অনুপাত থেকে আমরা বলতে পারি এই কথাটা r/r1 1/2, আমরা এই কন্ডিশনটা বলতে পারি এখান থেকে। এখন বলছি এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এর ব্যাসার্ধ যদি r হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে? ক্ষেত্রফল হবে πr² এবং এর ক্ষেত্রফলটা কত হবে? এর ক্ষেত্রফলটা হবে πr1²। বলছে তাদের অনুপাত বের করতে হবে। সুতরাং যদি আমরা πr² πr1² কত এখানে 1/2, অর্থাৎ হচ্ছে এখানে 1:2, যদি 2 লিখি এখানে 1:2 কেন লিখবো? এখানে দেখুন যদি আমি এখানে অনুপাতটা না দেই, কন্ডিশনটা যদি না দিই, তার মানে এইটাকে আমরা যদি ক্যালকুলেশন করি πr² ভাগ হচ্ছে πr1² এই ধরনের হবে, এন্ড দেন পাই ক্যান্সেল, আর এর ভ্যালু কত 1, তার মানে হচ্ছে 1 এর উপর স্কয়ার ভাগ 2 এর উপর স্কয়ার, তার মানে 1:4, এটা হচ্ছে আমাদের অ্যানসার। এভাবে কিন্তু আমরা এই ম্যাথটা ইজিলি করতে পারি যে পরিসীমা ক্ষেত্রফল সম্পর্কিত যে কোনো ধরনের যদি আপনাদেরকে পরীক্ষায় প্রশ্ন আসে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই ব্যাসার্ধ আর ধরে নিয়ে আপনাকে পরিসীমা বের করতে বলুক, সেক্ষেত্রে আপনি এটা ধরবেন 2πr, এবং যদি ক্ষেত্রফল বের করতে বলে πr²। এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলা ইউজ করলে আপনি এটা করতে পারেন। অর্থাৎ আমি এখানে কি করেছি, জাস্ট হচ্ছে আর এর মানটা বসাই দিয়ে কাজ করেছি। বাংলাদেশ রেলওয়ের জন্য কিন্তু এই ক্ষেত্রফল সম্পর্কিত যে অঙ্কগুলো আছে, বৃত্ত, চতুর্ভুজ এবং ট্রাপিজিয়াম, এগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের। এখানে দেখুন 22 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হচ্ছে কোনো আসল 3 বছরের মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের মুনাফা সহ 600 টাকা হলে মুনাফার হার কত? আমাদের প্রশ্ন হচ্ছে এই মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট, এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন এই যে 460 টাকার কথা বলা হচ্ছে, যে কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ, অর্থাৎ মুনাফা এবং আসল 3 বছরের মুনাফা সহ আসল কত 460 টাকা, এবং 5 বছরের মুনাফা সহ আসল কত 600 টাকা। তার মানে এই 460 টাকার মধ্যে কি কি আছে? মুনাফা আছে এবং আসল আছে। আবার 5 বছরের মুনাফা সহ আসল 600 টাকা, তার মানে হচ্ছে এই 600 টাকার মধ্যে মুনাফা আছে, আসল আছে। আবার এখানে 460 টাকার মধ্যে মুনাফা আছে, আসল আছে, বাট উভয় ক্ষেত্রেই কিন্তু আসলটা সমান। এখানে বলছে কিন্তু কোনো আসল
3 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। কোন আসল মানে একটা আসলের কথা বলা হচ্ছে, যে একটা আসল 3 বছর যদি রাখেন আপনি, তাহলে মুনাফা আসলে 460 টাকা পাবেন। ওই আসলটাই যদি আপনি 5 বছর রাখেন, তাহলে মুনাফা আসলে 600 টাকা পাবেন। তার মানে এই বিষয়টা আমরা এভাবে কি বলতে পারি না, যে 5 বছরে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ আসল, মুনাফা আসল কত? 5 বছরে, যেখানে বলা হচ্ছে মুনাফা আসল 600 টাকা। আমরা কিন্তু এটা ইজিলি বলতে পারি। সিমিলার ওয়ে এখানে বলা হচ্ছে 3 বছরে মুনাফা সহ আসল, 3 বছরে মুনাফা যোগ আসল, মুনাফা আসল কত? 460 টাকা। আমাদের মুনাফা আসল হচ্ছে 460 টাকা, 460 টাকা। এখন আপনি একবার দেখুন এই যে উভয় ক্ষেত্রে কি সমান, উভয় ক্ষেত্রে কিন্তু আসলটা সমান, কারণ এখানে প্রশ্নে বলা আছে কোন আসল, মানে হচ্ছে একটা আসলের কথা বলা হচ্ছে। আমরা যদি বিয়োগ করি কোনোভাবে, বিয়োগ করলে মুনাফাটা তো অসমান, মুনাফা তো কখনো কেটে যাবে না, আসল আসল কেটে যাবে। তাহলে এখানে 5 থেকে 3 বাদ দিলে 2 বছরে মুনাফা, 2 বছরের মুনাফা আমাদের কত হবে? এটা যদি বিয়োগ করি আমরা 460 থেকে, যদি আপনি 600 থেকে 460 বিয়োগ করেন, তাহলে এখানে হচ্ছে আপনাদের 0, 6 আছে 10, এখানে হচ্ছে 4, আর হচ্ছে এখানে 5 আছে 6, 140 টাকা। দেখুন 2 বছরে মুনাফা 140 টাকা, তাহলে 1 বছরের মুনাফাটা কত হবে? 1 বছরে কিন্তু 2 বছরের মুনাফা যদি 140 টাকা হয়, 1 বছরের মুনাফা হবে অবশ্যই 70 টাকা, কারণ এটাকে আপনি 2 দ্বারা ভাগ করবেন, 2 দ্বারা ভাগ করলে 70 টাকা হবে। তাহলে এখন এই 3 বছরের মুনাফাটা কত বলতে পারেন? 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা হবে 3 × 70, 3 × 21, 210 টাকা। তাহলে 3 বছরের মুনাফা হচ্ছে 210 টাকা। 3 বছরের মুনাফা আর আসল কত? 460 টাকা। এই 460 টাকার মধ্যে এই যে দেখুন 3 বছরে মুনাফা সহ আসল কত? 460 টাকা। বাট 3 বছরের মুনাফাটা কত? মুনাফা হচ্ছে 210 টাকা, মুনাফা 210 টাকা। এখন যদি আপনি এটা বিয়োগ করেন, তাহলে এখানে 0, এখানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 2, তার মানে হচ্ছে 250 টাকা। 250 টাকা, এটা হচ্ছে মুনাফা আসল, এটা হচ্ছে মুনাফা। তাহলে দেখুন আমরা কিন্তু হচ্ছে কি বের করলাম, আসলটা বের করে ফেললাম। 250 টাকা হচ্ছে আসল, তার মানে এই 250 টাকা যদি আসল হয়, আপনি এইটা 3 বছরের যদি রাখেন, তাহলে আপনার হচ্ছে মুনাফা সহ 460 টাকা হবে 3 বছর পরে। তার মানে এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই যে 250 টাকা, এইটা হচ্ছে আমাদের পি, এইটা হচ্ছে আমরা আসল বের করে ফেললাম, আর এইটা হচ্ছে আমাদের আই, অর্থাৎ হচ্ছে মুনাফা বের করে ফেললাম। এবং মুনাফার হার আমাদের বের করতে হবে। এখন বের করতে হবে কি? মুনাফার হার। বাট এখানে এই যে সময় এন, এখানে কি বলছে? এন = 3 বছর, অর্থাৎ এন এর মান যদি 3 বছর হয়, অর্থাৎ 3 বছরে 250 টাকার মুনাফা হবে 210 টাকা। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো ভাবে এই আর এর মানটা বের করা। আমরা আর এর মানটা এবারে বের করার চেষ্টা করি। দেখুন আই আমরা কি জানি? আই = PNR। তাহলে এই আর এর ভ্যালু যদি বের করতে চাই, তাহলে আই হবে আই ভাগ PN। তাহলে আই এর ভ্যালুটা কত আমাদের? আইটা হচ্ছে মানে হচ্ছে এই যে দেখুন 210 টাকা, 210 টাকা ইনটু পি কত? 250 টাকা ইনটু এন কত? সময়, সময় হচ্ছে 3 বছর। এবং এই যে এখানে আর থাকার কারণে, রেট অফ ইন্টারেস্ট থাকার কারণে পার্সেন্টেজ আছে কিন্তু এখানে, সুতরাং এই পার্সেন্টেজটা এখানে গিয়ে গুণন হবে। ওকে, জাস্ট এই ক্যালকুলেশনটুকু করতে হবে আপনাকে। এই 0 আর এই 0 আমরা ক্যান্সেল করে দিতে পারি। এই 3 দ্বারা এই 21 কে কাটলে 3 × 7 = 21 আসে, এবং 25 দ্বারা যদি আমি 100 কে কাটি 4 আসে, এবং এখানে দেখুন টোটাল আছে 4 × 7 = 28, অর্থাৎ এই 28%। এই 28% হচ্ছে আমাদের এই মুনাফার হার। অর্থাৎ মুনাফার হার যদি 28% হয়, তাহলে এই অঙ্কটা ভ্যালিড থাকে আর কি। তার মানে অ্যানসার হচ্ছে আমাদের 28%। এই অঙ্কটা কিন্তু যে কোনো চাকরির পরীক্ষার রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো চাকরির পরীক্ষার রিটেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এরপরে আমরা 23 নাম্বার অঙ্কে আসি। এখানে বলছে 3x² প্লাস x মাইনাস 10 ইকুয়ালস টু কত, মানে এর হচ্ছে এই যে দেখুন 3x² প্লাস x মাইনাস 10 এর মানটা কত। তার মানে এখানে বোঝাই যাচ্ছে এটা একটা উৎপাদকের বিশ্লেষণ আমাদের করতে হবে। আমরা যদি একটা উৎপাদকের বিশ্লেষণ করি, আমাদের কাজ হচ্ছে এই পদটা আর এই পদটা গুণন করা। গুণন করলে আমাদের কত হবে, 3 দশে 30x² হবে, মাইনাস 30x² হবে, কারণ এখানে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস 30x²। এখন এই 30x²টাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে আমাদের এই শুধু x আসে এবং গুণন করলে 30x² আসে। সেক্ষেত্রে আমরা 5x আর 6x নিতে পারি। তার মানে এখন 3x² পজিটিভ 6x মাইনাস 5x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু আন্ডার। এভাবে কিন্তু আমরা মিডল টার্মটা করতে পারি। কারণ দেখুন এই দুটো যদি আপনি গুণন করেন 5 6 30x², এই যে প্লাস আর মাইনাসে মাইনাস 30x² এখানে মিলে যাচ্ছে। যদি যোগ বিয়োগ করেন শুধু প্লাস x আছে। ওকে, তার মানে এটা ভ্যালিড আছে এখন অবধি। এখন আমাদের কাজ হচ্ছে এই পার্ট থেকে আমরা 3x যদি কমন নেই x প্লাস 2 থাকবে, মাইনাস যদি 5 কমন নেই x প্লাস 2 থাকবে ইজ ইকুয়ালস টু আন্ডার। মাইনাস 5 কমন নেওয়ার কারণে এই মাইনাসটা চেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস 10 আর এখানে মাইনাস 5x। তার মানে এখন আমাদের এখানে লিখতে পারি এখানে একটা পদ রয়েছে, এখানে একটা পদ রয়েছে, দুইটা পদের মধ্যে x প্লাস 2 রয়েছে, সুতরাং আমরা এখানে x প্লাস 2 কমন নিব আর থাকবে এখানে 3x মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। এইটা এই দুইটার মধ্যে যেটাই থাক অপশনে সেটা আমাদের দেখাতে হবে, বা দুটাই অপশনে থাকতে পারে। তার মানে এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে আমাদের এইটা হচ্ছে অ্যানসার। এরপরে আমরা 34 নম্বর অঙ্কে আসি। এখানে হচ্ছে 5 8 11 14 ধারাটির কোন পদ 338। যদি এ ধরনের যদি কোনো অঙ্ক থাকে ধারাটির কোন পদ 338 বা সামথিং, 338 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, সেক্ষেত্রে সর্বদাই আমরা এখানে কি লিখব, ধরি n তম পদ, ধরি n তম পদ 383। আমাদের এটা ধরে নিতে হবে সর্বদাই, যদি এই ধরনের কথা থাকে ধারাটির কোনতম পদ 338, তাহলে আমরা ধরি n তম পদ 338, আমরা এটা ধরে নিলাম। এখন আপনাকে দেখতে হবে ধারার অঙ্ক করার ক্ষেত্রে আপনাকে ফার্স্টলি দেখতে হবে যে ধারাটা আসলে কি ধারা, গুণোত্তর ধারা নাকি সমান্তর ধারা। দেখুন এখানে বলা আছে 5 যোগ 8 যোগ 11 যোগ 14 এভাবে চলতে থাকবে। দেখুন আমি যদি এইখান থেকে এটা বিয়োগ করি, অর্থাৎ 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে এটার বিয়োগফল হচ্ছে 3 থাকে। সিমিলার ভাবে 11 থেকে যদি আমি 8 বাদ দিই এর বিয়োগফল 3 থাকে। তার মানে হচ্ছে কি, দেখুন এই দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ, নট দ্বিতীয় পদ থেকে তৃতীয় পদ, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বাদ, আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বাদ দেওয়ার পরে এই ব্যবধানগুলো যদি সর্বদা সমান হয় এটার নাম হচ্ছে সমান্তর ধারা। আর সমান্তর ধারার n তম পদ আমাদের তাহলে জানতে হবে। আরেকটা বিষয়, যদি এটা গুণোত্তর ধারা হতো তাহলে আমাদের গুণোত্তর ধারার n তম পদের ফর্মুলা আমরা ইউজ করতাম। এখানে যেহেতু সমান্তর ধারা, সুতরাং সমান্তর ধারার n তম পদ আমরা বের করব। অতএব n তম পদ আমরা কি জানি, a প্লাস n মাইনাস 1 ইন্টু d ইজ ইকুয়ালস টু n তম পদ, এটা হচ্ছে n তম পদ, এইটা সমান সমান 383 এইটা। এখন আমাদের জাস্ট হচ্ছে এই মানগুলো এখানে বসাতে হবে। এটা আসলে কি, এটা আসলে কোন ধারার প্রথম পদ, প্রথম পদকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব। প্রথম পদ এখানে কত, 5, তাহলে আমরা এখানে 5 লিখব যোগ n মাইনাস 1, আমাদের তো n তম পদ 383, তার মানে হচ্ছে n এর মান আমাদের ফাইন্ড আউট করতে হবে। তাহলে n এখানে থাকবে মাইনাস 1 ইন্টু এখানে d এর ভ্যালু কত, ব্যবধানটা কত, 3 করে ব্যবধান ইজ ইকুয়ালস টু 383। এরপরে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে 5 যোগ 3n মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 383। এখন দেখুন এই 5 থেকে যদি 3 বাদ দেন তাহলে প্লাস 2 থাকে, তার মানে এখানে হবে 3n প্লাস 2 ইজ ইকুয়ালস টু 383। এখন 3n ইজ ইকুয়ালস টু হবে 383 মাইনাস 2, অর্থাৎ হচ্ছে এখানে হচ্ছে 38 থেকে মাইনাস 2 যদি ক্যালকুলেশন করেন আপনার হচ্ছে 381 আসে। তার মানে এই 3n ইকুয়ালস টু আমরা পাচ্ছি 3
381। এখন n এর মান হবে 381 বাই হচ্ছে এই 3। এখন 381 কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, ফার্স্টে আমি এই 3 কে যদি ভাগ করি তাহলে আমি 1 পাবো, এবং এই 8 কে যদি ভাগ করি আমি 2 পাবো, অর্থাৎ 3 দুগুণ 6, 7 আর 2 থাকে, 2 10 21, এখানে 27 হবে। তার মানে হচ্ছে n এর মান হচ্ছে 127। তার মানে এই যে n এর মান আমরা পেয়ে গেলাম 127। তার মানে আমরা এখানে বলতে পারি যে 127তম পদ হবে 383। তো এভাবে আপনারা এই সমান্তর ধারার যে n তম পদ এটা আপনারা বের করতে পারেন ইজিলি। যদি আপনার গুণোত্তর ধারা আসতো তাহলে গুণোত্তর ধারার n তম পদ a আর n-1 দিয়ে ক্যালকুলেশন করা লাগবে। ওকে, কারণ গুণোত্তর ধারার ব্যাখ্যাগুলো আমরা দিয়েছি এর আগে। এই ধারা সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে দেখে যেতে হবে, কারণ এগুলো অনেক সহজ কোশ্চেন, আর এগুলো যদি আপনি কখনো ভুল করেন তাহলে কিন্তু রেজাল্ট আসা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে আমরা আসি যে আপেলের দাম 25% বৃদ্ধি পায়, এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে। এখানে দেখুন আপেলের দাম যত ছিল, ধরুন একটা আপেলের দাম 100 টাকা ছিল, এখন 25% বৃদ্ধি পেয়েছে। 25% যদি বৃদ্ধি পায় তাহলে এই আপেলের দাম কত হবে? 125 টাকা হবে, অবশ্যই 125 টাকা হবে। ওকে, এখন বলছে এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে। তার মানে এই যে দেখুন তো, এই 125 টাকা আছে, যে 125 টাকায় আপনার হ্রাস করতে হবে কত? 25 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? এই শতকরা বের করতে বলেছে যেহেতু, তাহলে ওই কথাটা লিখবো 125 টাকায় হ্রাস করতে হবে, হ্রাস করতে হবে কত? 25 টাকা। যদি আপনি 125 টাকায় 25 টাকা হ্রাস করেন তাহলে কিন্তু আপনার আসলে 100 টাকায় আসে, অর্থাৎ আগে যেটা কিনছেন সেটাই কিন্তু আসে। তাহলে 1 টাকায় কত হবে? 1 টাকায় অবশ্যই কম, 25/125 ইন্টু, এবারে 100 টাকায় মানে শতকরা কত হ্রাস করতে হবে? 25 ইন্টু 100 বাই হচ্ছে 125। এই 25 দ্বারা এটা কাটলে 5 আসে, 5 দ্বারা যদি 100 কাটেন তাহলে 20 আসে। তার মানে এই 20% এটা হচ্ছে আমাদের অ্যানসার। এই অঙ্কগুলো আপনি ইজিলি এভাবে করতে পারবেন, নো প্রবলেম। আপনি এর চেয়েও আরেকটা সহজ বিষয় আছে, বিষয়টা হচ্ছে আপনি জাস্ট এই 125 এখানে যদি আপনার হচ্ছে যত পরিমাণ বৃদ্ধি পাওয়ার কথা বলা থাকবে, যে 20% বৃদ্ধি পাওয়ায় বা 30% বৃদ্ধি পাওয়ায়, তো 30 হয় তাহলে এখানে 130 লিখবেন, আর এখানে 30 লিখবেন, আর এখানে 100 লিখে গুণ করে দিবেন, কাজ শেষ। এভাবে মূলত এই অঙ্কগুলো আপনি ইজিলি করতে পারেন, কারণ এই অঙ্কগুলো অনেক সহজ, আর এই পরীক্ষা প্রশ্নগুলোই কিন্তু আসলে পরীক্ষায় বারবার আসে, আর এগুলোই আমরা বারবার ভুল করে আসি পরীক্ষা হলে। এক নম্বর এই প্রশ্নগুলো আর দরকার নাই। এখন আমরা 55 নম্বর প্রশ্ন। এখানে বলছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি 30 সেন্টিমিটার, উচ্চতা 40 সেন্টিমিটার হলে অতিভুজ কত? দেখুন এই যে কোশ্চেনটা করা হয়েছে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে, এই কোশ্চেনটা কিন্তু আসলেই একটা মানে ধাঁধার মতো আর কি। প্রশ্নটা অনেক সহজ, বাট এই কোশ্চেনটা আপনি কিন্তু ইজিলি এটা করতে পারেন। একটি সমকোণী ত্রিভুজের কথা বলছে, যদি আমি সমকোণী ত্রিভুজ স্টার্ট করি, ধরুন এই ধরনের একটা সমকোণী ত্রিভুজের কথা বলছে, আর ভূমির কথা বলছে 30, ভূমি হচ্ছে আমাদের 30 কথা বলছে, এবং উচ্চতা 40, এটা সেন্টিমিটার হলে তাহলে এই অতিভুজটা আমাদের কত, এটা আমাদের বের করতে হবে। এটা হচ্ছে প্রশ্ন। আমরা এ ধরনের প্রশ্ন সলিউশন করার জন্য আমরা সরাসরি ইন্ডিকেট করব পিথাগোরাসকে। পিথাগোরাস এখানে কি বলেছিল? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমাদের অতিভুজটাই আসলে এখানে বের করতে, এটার নাম হচ্ছে অতিভুজ, এটার নাম হচ্ছে আমাদের অতিভুজ। আর এখানে যদি অ্যাঙ্গেল উৎপন্ন করে তাহলে এটা হলো ভূমি, এটা হচ্ছে আমাদের লম্ব। আমাদের কাজ হচ্ছে এই অতিভুজটা ফাইন্ড আউট করা। তাহলে পিথাগোরাস কি বলেছিল? অতিভুজ স্কয়ার, যে অতিভুজটাকে যদি আমি x ধরে নিই তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এটা হচ্ছে কোশ্চেন। এখন আমাদের এই অতিভুজের মান বের করতে হবে। লম্ব কত আমাদের? 40, তার উপরে স্কয়ার, যোগ ভূমি কত আমাদের? 30, এইটুকু দেয়া আছে, তার উপরে স্কয়ার। তাহলে এখানে স্কয়ারিং করার সময় বেশি টেনশন করবেন না, 4 4 এখানে 16, দেন এই শূন্যের উপর যদি বর্গ থাকে দুটো শূন্য লিখে দিবেন সরাসরি, যোগ 3 3 9,
আর দুইটা শূন্য লিখে দিবেন। ওকে, এই 1600 আর 900 যোগ করলে 2500 হয়। এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, জাস্ট হচ্ছে দেখে বুঝতে পারবেন যে আসলে এটা কত হবে। আমাদের জাস্ট হচ্ছে কি দরকার, অতিভুজ স্কয়ার আছে, বাট আমাদের দরকার শুধু অতিভুজ। তাহলে অতিভুজ ইজ ইকুয়ালস টু √2500। এখানে কিন্তু স্কয়ার ওদিকে যাওয়ার পরে প্লাস মাইনাস হবে না কিন্তু, কারণ এটা হচ্ছে একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য কোনো ঋণাত্মক হয় না, যার কারণে এখানে সর্বদা √2500। তার মানে হচ্ছে এই 25 কে যদি রুট করি এখানে 5 আসে, আর দুইটাকে যদি দুইটা শূন্যকে রুট করলে একটা শূন্য আসে, তার মানে হচ্ছে আমাদের এখানে 50। এটার উত্তর হবে তার মানে হচ্ছে 50। আশা করি বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের অঙ্ক, এই যে লম্ব বলেন, লম্ব থেকে অতিভুজ, অতিভুজ থেকে লম্ব, বা আপনার হচ্ছে ভূমি থেকে লম্ব, এই ধরনের যদি কোনো কন্ডিশন দেয়া থাকে সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে আপনি এই ফর্মুলা ইউজ করবেন, করলেই আপনি সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। আর আমি এখানে ইলাবোরেট করাচ্ছি, পরীক্ষার হলে কিন্তু আপনারা এত সময় পাবেন না। আপনি বাসায় আমি যে অঙ্কগুলো করাচ্ছি এখানে, এই অঙ্কগুলো বাসায় বারবার প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলেই দেখবেন যে এগুলো অনেক ইজিলি আপনি পেয়ে যাবেন। এরপরে 659 নাম্বার অঙ্ক, এখানে বলা হচ্ছে, আমি এখানে অঙ্কটা লিখে দিচ্ছি, cos a minus sin a by cos a plus sin a, cos a plus sin a is equals to 1 minus √3 আর হচ্ছে 1 plus √3। বলছে যদি এত হয় তাহলে a এর ভ্যালুটা কত, অর্থাৎ a কোথায় আছে আমাদের, এই যে দেখুন অ্যাঙ্গেল a, এই যে অ্যাঙ্গেল a, এখানে কয়টাই আছে, চারটে a আছে, চারটে a থেকে যে কোনো একটা a তে নিয়ে আসতে হবে, তার মানে a এর সংখ্যাগুলো কমাইতে হবে এবং ইভেন্চুয়ালি আমাদের এই a এর ভ্যালুটাই বের করতে হবে। দেখুন এই ধরনের যদি অঙ্ক আসে আপনি অনেকভাবে অঙ্কটা করতে পারেন। আমি যেটা বলি সেটা হচ্ছে এই ধরনের অঙ্ক আসলে আপনি ডিভিডেন্ড কম্পোনেন্ট মানে যোজন বিয়োজন আপনি ইজিলি করতে পারেন। এখানে যোজন বিয়োজন যদি আপনি করেন, দেখুন যদি যোজন করি মানে উপরেরটা, এই উপরের পার্টটা cos a minus sin a, উপরেরটা যোগ যোগ মানে যোজন, নিচেরটা cos a plus sin a বাই, এবার হচ্ছে বিয়োজন, উপরে যোজন গেছে এবারে বিয়োজন, উপরেরটা আবার লিখবো cos a minus sin a, এবারে বিয়োগ মানে বিয়োজন, যখন আপনি বিয়োগ করবেন তখন ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা cos a minus sin a is equals to, আবার সিমিলার উপায়ে বাম পক্ষ যদি আপনি যোজন বিয়োজন করেন, রাইট হ্যান্ড সাইডেও আপনাকে যোজন বিয়োজন করতে হবে। তাহলে উপরেরটা মাইনাস √3 যোগ নিচেরটা যোগ 1 প্লাস √3, সিমিলার উপায়ে উপরেরটা বিয়োগ নিচেরটা, উপরেরটা √3 বিয়োগ নিচেরটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাস √3। যদি আপনি এটা ক্যালকুলেশন করেন, এই মাইনাস সাইন এ মাইনাস প্লাস সাইন এ ক্যান্সেল, মাইনাস cos a প্লাস cos a ক্যান্সেল, আর এখানে প্লাস √3 মাইনাস √3, মাইনাস 1 আর প্লাস 1 ক্যান্সেল, ক্যান্সেল করলে এখানে 2 cos a আসে আর এখানে মাইনাস 2 sin a আসে, ইজ ইকুয়ালস টু, এখানে উপরে আসে 2 আর নিচে আসে হচ্ছে মাইনাস 2 √3, অর্থাৎ এখানে একটা √3 এখানে একটা √3 মাইনাস √3। এখন দেখুন এই 2 2 ক্যান্সেল, এই 2 2 ক্যান্সেল, এই মাইনাস ক্যান্সেল, এই যে cos a বাই sin a এটাকে, আর এখানে 1 বাই √3, অর্থাৎ এই cos a বাই sin a ইজ ইকুয়ালস টু 1 বাই √3। দেখুন এইটা আমাদের আসে, এখান থেকে আমাদের একটা ফর্মুলায় আসতে হবে। আপনারা একটু দেখার চেষ্টা করুন যে এই ফর্মুলাগুলো মনে রাখার জন্য আমার এই চ্যানেলে ত্রিকোণমিতি অংশে দেখবেন যে খুব ভালো একটা ভিডিও আছে, এই ভিডিওটা আপনারা যদি দেখেন তাহলে ইজিলি আপনি এই যে ত্রিকোণমিতির যে ফর্মুলাগুলো এবং যে মানগুলো ট্যান সাইন কজ যত ডিগ্রির মান হোক আপনি ইজিলি বের করতে পারবেন। ওই ভিডিওটি একটু দেখে আসবেন কষ্ট করে। এখন দেখুন আমরা আসলে এখানে কোন ফর্মুলা ইউজ করবো, আপনারা কটে ইউজ করতে পারেন, ট্যানে ইউজ করতে পারেন। যদি আমরা ট্যানে কনভার্ট করে নিই তাহলে এখানে দেখুন বিপরীতকরণ করতে হবে এটাকে। যদি বিপরীতকরণ করি তাহলে sin a বাই cos a ইজ ইকুয়ালস টু শুধু √3 বাই 1, তার মানে এখানে হচ্ছে tan a ইজ ইকুয়ালস টু √3। এখানে দেখুন এই যে একটা a তে কনভার্ট হয়ে গেছে, আমার টার্গেট ছিল একটা a তে কনভার্ট করা, তাই করেছি। এখানে tan a ইজ ইকুয়ালস টু, এখানে tan 60 ডিগ্রির মান হচ্ছে এটা, tan tan ক্যান্সেল, a ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। এই হচ্ছে আমাদের এর ভ্যালুটা বা হচ্ছে নির্দিষ্ট যে অ্যাঙ্গেলটা ছিল এই অ্যাঙ্গেলটার ভ্যালুটা।
আপনারা দেখুন আমি এখানে কত বড় করেছি, আপনারা এত বড় করবেন না, পরীক্ষা হলে জাস্ট এখান থেকে যদি আপনি যোজন করেন এই সাইনে সাইনে ক্যান্সেল হয়ে যাবে, যদি আপনি বিয়োগ করেন এই কজে আর কজে ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ উপরে থাকবে 2 কজে, নিচে থাকবে -2 সাইনে। আবার সিমিলার ভাবে এই দুটো ক্যালকুলেট করলে যোজন করলে 3 3 ক্যান্সেল হয়ে যাবে, √3 ক্যান্সেল, বিয়োজন করলে 1 1 ক্যান্সেল, ক্যান্সেল করতে সরাসরি আপনি এই উত্তরটাতে চলে আসবেন। এইখান থেকে সরাসরি এইটুকু কিচ্ছু লেখার দরকার নেই, আপনি জাস্ট এইখানে চলে আসবেন। এটাকে সমান সমান লেখা যায় tan √3 দিয়ে জাস্ট মানটা বসাই দিলে কাজ। অর্থাৎ এই অঙ্কটা করতে আপনার খুব বেশি টাইম লাগবে না। আমি এখানে ভেঙে ভেঙে করাচ্ছি, এই কারণে টাইমটা লাগতেছে। এরপরে দেখুন 61 নাম্বার বা 61 নাম্বার অঙ্ক। এখানে মান নির্ণয়ের একটা অঙ্ক দেওয়া আছে, x - 1/x = 3 হলে আপনাকে বের করতে হবে x² + 1/x² এর মান কত। দেখুন আমি যখন এই অঙ্কগুলো করিয়েছি বা বেসিক লেকচারগুলো যে দিয়েছিলাম সেখানে এখানে স্পষ্ট করে বলেছিলাম যে এই x² + 1 + a² + b² এর ক্ষেত্রে কখনোই কিন্তু 4 নাই, কখনোই 4 নাই, শুধু 2 আছে। এটার ফর্মুলা আমরা লিখতে পারি, কোন ফর্মুলা ইউজ করব? এর দুইটা ফর্মুলা আছে, একটা প্লাস একটা মাইনাস। এখানে মান দেয়া আছে মাইনাস, সুতরাং মাইনাসের ফর্মুলা ইউজ করব। x - 1/x² প্লাস 2x 1/x। আমরা অনেক সময় এইখানে দ্বিধাদ্বন্দ্ব দেব, 4 হবে না 2 হবে। আপনারা এটুকু মনে রাখবেন, স্কয়ার প্লাস বি স্কয়ার এর ফর্মুলায় কখনোই 4 নাই, সর্বদা আমাদের এখানে 2 থাকবে। এই পার্টটা জাস্ট মনে রাখবেন। এর ভ্যালুটা আমাদের কত? 3। 3 এর উপরে স্কয়ার, 3 এর উপরে স্কয়ার +2, এটা ক্যান্সেল, তার মানে হচ্ছে এখানে 9 +2 মানে হচ্ছে 11। আপনি এই অঙ্কটা করার পরে এই অঙ্কটা যখন আপনি দেখবেন পরীক্ষার হলে, জাস্ট এই যে এইটার উপরে কিউব স্কয়ার করে দিবেন। 3 এর উপরে স্কয়ার, এখানে মাইনাস আছে, +2 দিয়ে দিবেন। ওকে, এটা হচ্ছে অ্যানসার 11। এত কিছু করানোর দরকার নেই যদি আপনি আগে থেকে বাসায় প্র্যাকটিস করে যান। এর পরের নাম্বার আসি যদি আমরা 64 নাম্বার অঙ্ক, অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এখানে গড় অধ্যায় থেকে এই অঙ্কটি এসেছে। বলছে 5টা সংখ্যার সমষ্টি 100। 5টা সংখ্যার সমষ্টি 100। এখানে কয়টা সংখ্যা রয়েছে? 5টা সংখ্যার সমষ্টি 100। বলছে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 20। প্রথম ও দ্বিতীয়, প্রথম এন্ড দ্বিতীয় সংখ্যার গড়, গড় যদি 20 হয় তাহলে এই প্রথম ও দ্বিতীয় সংখ্যার সমষ্টিটা কত? সমষ্টি অবশ্যই 20 × 2 = 40। আবার বলছে এবার দ্বিতীয়, প্রথম ও দ্বিতীয় চলে গেল, এবার দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ সংখ্যার সমষ্টি, থার্ড এন্ড ফোর্থ, এদের সমষ্টির কথা বলছে, সরাসরি সমষ্টির কথা বলছে। সমষ্টি হচ্ছে 50। তাহলে এখানে 20 × 2 = 40, তাহলে এখানে 50, তার মানে টোটাল কত আসে? 90। তার মানে এখানে দেখুন, এখানে হচ্ছে 1 2 3 4, চারটা সংখ্যার সমষ্টি হচ্ছে 90। আর এখানে বলা হচ্ছে 5টা সংখ্যার সমষ্টি হচ্ছে কত? 100। যদি চারটা সংখ্যার সমষ্টি যদি 90 হয় এবং 5টা সংখ্যার সমষ্টি যদি 100 হয়, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে 5টা সংখ্যার সমষ্টি কত? 100। যদি ক্যালকুলেশন করি তাহলে 10 থাকে। যদি বিয়োগ করে দিই, তার মানে এই 100 থেকে যদি আপনি 90 বাদ দেন, তাহলে এখানে কত থাকবে? আমাদের 10 থাকবে। তার মানে হচ্ছে এই যে শেষ সংখ্যাটি কত? শেষ সংখ্যাটি হবে আমাদের হচ্ছে 10। এছাড়াও আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই কোশ্চেনে। আমাদের বোর্ডে জায়গা না ধরার কারণে আমি এখানে কোশ্চেনটা সরাসরি কোশ্চেন থেকে বলতেছি যে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 20 মিটার, প্রস্থ 16 মিটার। অর্থাৎ এই ধরনের একটা আয়তাকার বাগান রয়েছে, এর দৈর্ঘ্য 20 মিটার এবং প্রস্থ 16 মিটার। এবারে বলছে যে উহার চারপাশে 2 মিটার প্রশস্ত রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? এর চারপাশে যদি 2 মিটার প্রশস্ত একটা রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফলটা কত? এই রাস্তার ক্ষেত্রফলটা কত এটা আমাদের বের করতে হবে। তার মানে এই 20 কিন্তু আসলে এইটুকুর এত মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যটা 20 মিটার এবং প্রস্থটা হচ্ছে 16 মিটার। এইটা হচ্ছে 2 মিটার প্রশস্ত একটা চারপাশে রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। দেখুন এই অঙ্কটা কিন্তু আপনারা ইজিলি পারেন। তারপর আমি জাস্ট বলে দিচ্ছি। ফার্স্টলি আমাদের কাজই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল বের করা। এই যে ব্লক অংশের ক্ষেত্রফল আমরা বের করব। এই ব্লক অংশের ক্ষেত্রফল বের করতে গিয়ে আমাদের ফার্স্টলি এই প্রথমে যে
আয়তাকার যে বাগান রয়েছে, বাগানের ক্ষেত্রফল আমরা বের করব। বাগানের দৈর্ঘ্য কত? 20, প্রস্থ কত আমাদের? 16। তাহলে বাগানের ক্ষেত্রফল কত? 16 দুগুণ 32, তার মানে 320 বর্গ মিটার। ওকে, এখন বলছে বাগানের চারপাশে 2 মিটার প্রশস্ত একটি রাস্তা থাকার কারণে, তার মানে এই 20 এর সঙ্গে এদিকেও 2 যোগ হবে, এদিকেও 2 যোগ হবে। 2 যোগ হওয়ার পরে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটা দৈর্ঘ্য কত হবে? রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য 20 যোগ 4 সমান হলো 24 হবে। ওকে, তাহলে রাস্তা সহ বাগানের প্রস্থ কত হবে? 16, এর সঙ্গে যদি আপনি 4 যোগ করেন, এই 16 আছে এইটুকু, এদিকে আবার 2 যোগ হবে, এদিকে আবার 2 যোগ হবে, 4। 16 আর 4 কত হয়? 20 হয়। তার মানে এখানে 20 হবে। যদি আপনি এদেরকে গুণ করেন, 24 দুগুণ 48, অর্থাৎ 480 এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এইটা হচ্ছে আপনার শুধু আয়তাকার বাগানের ক্ষেত্রফল, আর এইটা হচ্ছে রাস্তা সহ আয়তাকার বাগানের ক্ষেত্রফল। এখন আমাদের দরকার হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল আমরা বের করব। তাহলে এই যে 480 থেকে আপনি যদি 320 বিয়োগ করেন, অর্থাৎ পুরো ক্ষেত্রফল থেকে যদি আপনি ভিতরের ক্ষেত্রফলটা বাদ দেন, তাহলে আপনি এই রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। অতএব রাস্তার ক্ষেত্রফল হবে, ক্যালকুলেশন করলে 0, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 1, তার মানে যে 160 বর্গ মিটার হচ্ছে এই রাস্তার ক্ষেত্রফল। এই ছিল আজকের আমাদের এই সহকারী লোকোমোটিভ মাস্টার বা গ্রেড 2 পদের যে কোশ্চেনটি। পরবর্তী লেকচারে ইনশাল্লাহ বাংলাদেশ রেলওয়ের অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে, এবং এই চ্যানেল থেকে আমাদের বাংলাদেশ রেলওয়ের পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে আগামীকাল। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।